আজকের ঘটনাটি একটি রাশিয়ান ফুটবল টিমকে নিয়ে। একজন সাধারণ স্কুল শিক্ষকের ভাগ্যের দোষে একটা ফুটবল টিমের দায়িত্ব দেওয়া হয়। বেচারার বিয়ের ঠিক আগের দিনই ঘটে এই ঘটনা। এক সিনেটর তার সব কাগজপত্র আটকে দিয়ে বিয়ের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে। এদিকে বিয়ের কোণে অপেক্ষা করছে, কিন্তু বরের কোনো খবর নেই। এরকম বিভিন্ন অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে জমে ওঠে আজকের এই গল্পটা। তো বন্ধুরা, চলো শুরু করে দিই আজকের এই স্পেশাল কাহিনীটা। আমাদের যেমন ভাগ্য পরিবর্তনের জন্য সবাই রাজধানী ঢাকার দিকে ছোটে, ঠিক তেমনই রাশিয়ানরা ছোটে তাদের রাজধানী মস্কোর দিকে। ইভেন রাশিয়ান ফিঙ্গার নামে একটি ছোট্ট শহরে স্কুল শিক্ষক। রাতারাতি বিখ্যাত হবার জন্য সে হাতে একটি উপন্যাসের বই নিয়ে মস্কোর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মস্কোর একটি সুন্দর দিনে আমাদের দেখা হয় সেই ইভেনের সাথে। ইভেন একটা প্রেমের উপন্যাস লিখে একটি পাবলিশারকে পাঠিয়েছে, কিন্তু সেই পাবলিশার ইভেনকে গালাগালি করতে শুরু করে। বেটা, তুই নিজেই তো প্রেম করিসনি, তোর প্রেমের উপন্যাস তুই কিভাবে লিখবি বল? তোর উপন্যাসের তো কোনো আগামাথাই নেই। একটা প্রেমের উপন্যাস শুরু করলি নায়িকার যক্ষা আর নায়কের ম্যালেরিয়া দিয়ে। এসব উপন্যাস ছাপালে তো আমাদের পাবলিশারের দুর্নাম হবে। একথা শুনে হতবাকা ইভেন নিজের জীবনের নায়িকা খুঁজতে বেরিয়ে পড়ে। ঠিক তখনই ইভেন একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে বসে। আহত ইভেন চিটপটাং হয়ে রাস্তায় শুয়ে যায়। সে যখনই চোখ খুলে তাকায় তখনই সে সাদিয়া নামের একটি মেয়েকে দেখতে পায়। হায় রে, এই মেয়েটাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। যাক, পা ভাঙলেও প্রেমিকা তো পেয়ে গেলাম। কিন্তু সাদিয়ার পাশে দানিলা নামের কাবাব হাড্ডিকে দেখে ইভেনের মন খারাপ হয়। এর মধ্যেই আবার দুর্ঘটনা তদন্তে পুলিশ এসে হাজির। তখনই দানিলা নিজেকে বাঁচানোর জন্য বলল, স্যার, গাড়িটা আমি চালাইনি। এই যে আমার সাথে মেয়েটাকে দেখছেন, এই আসলে ভুল করেছে। লোকটার গায়ে গাড়ি লাগিয়ে দিয়েছে। বোঝেনি তো, মেয়ে মানুষ বলে কথা। এটা শুনে সাদিয়া তো অবাক। এ কার সাথে প্রেম করছি আমি? বিপদে পড়লে বেটা নিজেকে বাঁচিয়ে তাকেই ফাঁসিয়ে দিচ্ছে। তখন ইভেন উঠে দাঁড়িয়ে পুলিশকে বলে, স্যার, আসলে দোষটা আমারই। আমি ভুল করে সবুজ বাতির মধ্যেই রাস্তায় নেমেছি। পুলিশ তখন সাদিয়াকে ছেড়ে দেয় আর ইভেনকে কোনো একটি হসপিটালে যেতে বলে। সাদিয়া বিদায় নেওয়ার আগেই ইভেনকে জিজ্ঞাসা করে, তোমার জন্য কি কিছু করতে পারি? ইভেন বলে, আর যাই করো, এই খচ্চরটাকে বিয়ে করো না। শেষে দেখবে কোনো এক অকাজ করে বলছে, আমি না, আমার বউই এই কাজ করেছে। সাদিয়া এই কথার জবাব না দিয়ে গাড়িতে উঠে বসে। ইভেন সাদিয়ার গাড়ি চলে যেতে দেখে হাত তুলে বিদায় জানায়। তখনই সাদিয়া পেছন থেকে ইভেনকে ডেকে বলে, চলো, তোমাকে হসপিটালে যেতে হবে। ইভেনকে হসপিটালে ভালো মতো চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। আর এখান থেকে ইভেন আর সাদিয়ার ড্রামাটিক প্রেমের সূত্রপাত। তারা টানা কিছুদিন মস্কোর সব চমৎকার জায়গায় ঘুরতে শুরু করে। আর আস্তে আস্তে সাদিয়া পুরোপুরি ইভেনের প্রেমে হাবুডুবু খায়। এভাবে চলতে চলতে প্রেম জমে ক্ষীর হয়ে যায়। ঠিক তখনই ইভেনের স্কুল থেকে ফোন করে তাকে তাড়াতাড়ি ফেরত যেতে বলা হয়। ইভেন হাতের কাছে পাওয়া কিছু তার দিয়ে একটা আংটি বানিয়ে সাদিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। সাদিয়াও দানিলার আংটি ফেলে দিয়ে ইভেনের বিয়ের প্রস্তাব অ্যাকসেপ্ট করে নেয়। সেদিন থেকেই সাদিয়া বিয়ের জন্য সব সাজগোজ শুরু করে দেয়। তবে সাদিয়াকে তার মা বারবার বুঝায়, এই সমস্ত রাস্তায় পরিচিত হওয়া প্রেমগুলো বেশি দিন টেকে না। এর চেয়ে দানিলা ছেলেটা তো খুবই ভালো ছিল। কিন্তু পীড়িতের কাঁঠালে আঠা ফেসে যাওয়া সাদিয়ার এসব কিছুই মাথায় ঢোকে না। সে নিয়মিত ইভেনের সাথে যোগাযোগ করেই চলছে। এদিকে ইভেন ক্লাসে প্লাবানকে কি শিখাবে? নিজেই তো সাদিয়ার কাছে প্রেম শিখছে। কোনো মতে ক্লাসগুলো শেষ করে ইভেন প্রিন্সিপাল রুমির কাছে চলে আসে। রুমি একসময় ইভেনের প্রেমে হাবুডুবু খেয়েছে, কিন্তু বারবার ছেঁকা খেয়ে এখন ইভেনকে সবসময় প্যারার উপর রাখার চেষ্টা করে। ইভেনের হাতে সাদিয়াকে দেওয়ার জন্য একটা ফুলের তোড়া ছিল। রুমি ভাবে ফুলের তোড়া হয়তো তার জন্যই আনা হয়েছে, তাই নিজের মনে করে সেটা হাতে নিয়ে নেয়। ইভেন জানায়, বস, এটা তোমার জন্য না, তোমার জন্য এনেছি এই চাকরি ছাড়ার অ্যাপ্লিকেশন। আমি এখন থেকে এই শহর ছেড়ে মস্কোতে থাকবো। ওখানে আগামী শুক্রবার সাদিয়া নামের একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে। রুমি এটা শুনে অ্যাপ্লিকেশন জমা না নেওয়ার ব্যাপারে স্পষ্ট জানিয়ে দেয়, আমার চোখের সামনে দিয়ে তুমি আর একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াবে, এটা কিছুতেই হতে পারে না। ইভেন বলে, অ্যাপ্লিকেশন জমা না নিলে না নাও, আমি চললাম সাদিয়ার কাছে। একটু পরেই আমার ট্রেন ছেড়ে যাবে। সোজা স্টেশনে চলে আসে। এখানে এসে দেখে এক এলাহি ব্যাপার। 12 বছর বয়সী ছেলেদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেখানে মেয়র আগুন ঝরা বক্তৃতা দিচ্ছে, খেলাধুলায় তার অবদান তুলে ধরছে। কিন্তু একটু পরেই একজন সিনেটর এসে মেয়রকে বলে, এখানে খেলাধুলায় বিরাট 2 নম্বরের খবর আমার কাছে আছে। সেগুলো সব তদন্ত করে একটি সুন্দর খেলা আয়োজন করার দায়িত্ব এখন আমার ওপর। এদিকে ইভেনের বিয়ে আটকাতে রুমি তার পিছনে পিছনে স্টেশনে চলে এসেছে। রুমিকে দেখে ইভেন চিপায় পালাতে শুরু করে। যেমন করেই হোক এই পেতনিটাকে মাথা থেকে নামাতে হবে। এদিকে সিনেটর ফুটবল দলের সামনে গিয়ে বলে, এই দামরা, তোর বয়স কত? দামরা বলে, 12 বছর।
মাত্র 12 বছর বয়সে তোর দাড়ি গোপ উঠে গেছে, ধাপ্পাবাজি বাদ দিতে হবে। সিনেটর ডাকাডাকি করে বলতে থাকে, এই দলের কোচ কোথায়? সিনেটরের ডাকাডাকি শুনে এই দলের কোচ আগে থেকেই কেটে পড়ে। এদিকে ইভেন পেতনির হাত থেকে বাঁচতে এই ফুটবল দলের পেছনে এসে লুকিয়েছে। তখনই সিনেটর ইভেনকে এই দলের কোচ ভেবে হিড়হিড় করে সামনে টেনে আনে। তুমিই তাহলে সেই জালিয়াত কোচ। কালকের মধ্যে একটি 12 বছর বয়সীদের টিম নিয়ে খেলায় হাজির থাকবে। আমি থাকতে কোনো রকম ধাপ্পাবাজি বরদাস্ত করা হবে না। এরপর সিনেটর অব্যবস্থাপনার জন্য মেয়রকে ঝাড়তে থাকে। তখন ইভেন মিনমিন করে বলে, সিনেটর, আমি কোনো কোচ নই, আমি একজন স্কুল শিক্ষক। সিনেটর তা কিছুতেই মানতে চায় না। কোনো উপায় না দেখে ইভেন রুমিকে ডেকে বলে, ম্যাডাম, এদের বুঝিয়ে বলেন আমি আপনার স্কুলের একজন টিচার। এই শুক্রবার মস্কোতে আমার বিয়ের অনুষ্ঠান, একটু পরেই আমার ট্রেন ছেড়ে যাবে। রুমি সুযোগ পেয়ে সিনেটরকে বলে, ইভেন মিথ্যা বলছে, সে আসলে একজন চমৎকার কোচ। সিনেটর ইভেনের কাছ থেকে ট্রেনের টিকিট নিয়ে ছিঁড়ে ফেলে আর পাসপোর্ট নিয়ে বলে, আগে আগামীকাল খেলার ব্যাপারে চিন্তা করো, খেলা না হলে বিয়েও হবে না। সবাই চলে গেলে ইভেনের বিপক্ষে দলের কোচ ক্লুবা পরামর্শ দেয়, এসব নিয়ে কোনো চিন্তা করো না, একটা ভাঙাচোরা টিম নিয়ে আগামীকাল চলে এসো, ইচ্ছা করে হেরে যাও, এরপর সোজা চলে যাও তোমার সাদিয়ার কাছে। একটু পরে ইভেন হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে, তবে হাল ছেড়ে দেয় না। সে আবারও স্টেশনে গিয়ে টিকিটের আবদার করে, কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয় পাসপোর্ট ছাড়া কোনো টিকিট দেবে না। ঠিক তখনই একটা বাচ্চা ছেলে পকেট থেকে তার মোবাইল ফোনটা চুরি করে নেয়, তবে ফোন বেজে ওঠায় ইভেন বাচ্চাটাকে ধরে ফেলে। এই বাচ্চা, আমার মোবাইলটা দিয়ে দাও, এই বয়সে চুরি করা শিখলে কোথা থেকে? বাচ্চা বলে, এই নাও তোমার মোবাইল। সামান্য একটা মোবাইলের জন্য একটা বাচ্চাকে চোর বলতে লজ্জা হওয়া উচিত। তারপর চোখের পলকে ছেলেটা ওখান থেকে হাওয়া হয়ে যায়। একটু পরে একটা পুলিশ এসে ইভেনকে জিজ্ঞাসা করে, এখানে 10 থেকে 12 বছরের বাচ্চা পকেট মারকে দেখেছে কিনা। এটা শুনে ইভেনের মাথায় একটা আইডিয়া খেলে যায়। সে পুলিশকে ভুল রাস্তা দেখিয়ে বাচ্চাটার কাছে চলে আসে। এই ছেলে, তোমার বয়স কত? ছেলেটা বলে, হবে হয়তো 10-12 বছর। ইভেন ছেলেটাকে তার দলের হয়ে ফুটবল খেলার অফার দেয়। তখনই কার নামের এই বাচ্চা ছেলেটা ইভেনকে বলে, তোমার দলে ফুটবল খেলে আমার ফায়দা কি? ইভেন লোভ দেখিয়ে বলে, পত্রিকায় তোমার ছবি উঠবে, এমনকি টিভিতেও দেখাবে, আস্তে আস্তে তোমার অনেক নামডাক হবে, অটোগ্রাফ নেওয়ার জন্য চারপাশে মানুষ ভিড় করে থাকবে। সব শুনে কার্লের চোখ জলজল করে ওঠে। ইভেন বলে, তোমার বন্ধুদেরও ডেকে পাঠাও, তোমাদের নিয়েই আমি আমার দলটা বানিয়ে ফেলবো। আসলে ইভেন চাইছে এরকম টোকাই বা ছাপড়ি দিয়ে একটি দল বানিয়ে ফেলতে। এরা তো আর ফুটবল খেলতে পারবে না, সব প্রফেশনাল খেলোয়াড়দের বিপক্ষে নামলে সহজেই হেরে যাবে। এরপর সেও চলে যেতে পারবে সাদিয়ার কাছে। ইভেন কার্লের সাথে তার বন্ধুদের কাছে যাওয়ার পথে একটা পাগল ছেলেকে দেখতে পায়। ইভেন বলে, এই ছেলে, ফুটবল খেললে দৌড়ে নিচে নেমে আয়। কার্ল বাধা দিয়ে বলে, এই ছেলেটাকে ডাকবেন না, সে পুরোপুরি জঙ্গলি একটা ছেলে। কিছুক্ষণ পর ইভেন কার্লের চোর বন্ধুদের দেখতে পায়। এরা একটি মেয়ের গাড়িতে ওঠার অপেক্ষা করছে। মেয়েটা গাড়ি চালানোর সাথে সাথে একটি পিচ্চি গিয়ে গাড়িতে ধাক্কা খাওয়ার অভিনয় করে। মেয়েটা বেরিয়ে আসার পরে অন্যরাও বলতে শুরু করে, আমার ভাইরে এই বেডি খোড়া কইরা দিল রে, এখন সারা জীবন হুইল চেয়ারেই কাটাতে হবে। এভাবে ওই মেয়েটার কাছ থেকে ওরা মোটা অঙ্কের টাকা বের করে নেয়। ইভেন তো ভাবে, আই হায়, এরা কি ভয়ঙ্কর বাচ্চা। যাক, একদিনের জন্যই তো, ব্যাপার না, কোনোভাবে সামলে নেওয়া যাবে। এরপর ইভেন সাক্ষী হয় এই বিটকেল বাচ্চাগুলো সেই লেভেলের অ্যাকশনের। এরা দল বেঁধে মেলায় গিয়ে সেখানে থাকা সবার পকেট মেরে দেয়। এরপর পালিয়ে চলে আসে সমুদ্রের পাড়ে। এখানে বিভিন্ন কারিশমায় সবার হাত ছাপাই করে দিতে থাকে। অবশেষে এক তরমুজওয়ালার কাছে গিয়ে তরমুজ চাইল, কিন্তু লোকটা তরমুজ না দিলে ওরা সব তরমুজ রাস্তায় গড়িয়ে দেয়। লোকটা তরমুজের পিছনে দৌড়াতে শুরু করলে ওরা সেই ফাঁকে তরমুজ নিয়ে পালিয়ে যায়। তো এইভাবেই একদল চোর নিয়ে ইভেন নিজের টিম বানিয়ে খেলার জন্য রেডি হয়ে যায়। টিম না হয় হলো, কিন্তু বিয়ের ব্যাপারটা কি করা যায়? ইভেন সাদিয়াকে ফোন দিয়ে বলে, আমি ট্রেনে উঠে যে খাবারটা অর্ডার করেছিলাম সে খাবারে ভাইরাস পাওয়া গেছে, এজন্য ডক্টর আমাকে কিছুদিন রেস্টে থাকতে বলেছে। তুমি কোনো চিন্তাই করো না, আমি মাত্র 2 দিনের মধ্যে মস্কোতে চলে আসব। এই কথা শুনে সাদিয়ার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। বিয়ের ইনভাইটেশন কার্ডের অনুযায়ী লোকজন তো শুক্রবারে চলে আসবে। এই মুহূর্তে কি করি আমি? বিয়ের তারিখও তো পরিবর্তন করা সম্ভব নয়। অবশেষে সাদিয়া তার মাকে বলে, সবাই চলে আসলে আমরা তাদের সাথে নিজেদের মতো সময় কাটাবো। এরপর ইভেন্ট চলে আসলে সবকিছু আবারও ধুমধাম করে চলতে থাকবে। সাদিয়ার কথা শুনে সাদিয়ার মা বলে, আমি আগেই বলেছিলাম এইসব রাস্তার ছেলেদের বিশ্বাস নেই, এইসব ছেলেকে বিয়ে করো না, এবার তুমি নিজেই ঠেলা সামলাও।
ইভেন সব বাচ্চাদেরকে দাঁড় করিয়ে পরের দিন ঠিক 9টা বাজে মাঠে উপস্থিত থাকতে বলে। ঠিক পরের দিন সবাইকে প্রস্তুত করে ইভেন সবাইকে নিয়ে সিনেটরের সামনে দাঁড়ায়। সিনেটরও ওদেরকে খেলায় অ্যাপ্রুভ দেয়। এরপর সিনেটরের ইশারায় খেলা শুরু হয়ে যায়। এদিকে সাদিয়া অনেক কষ্ট করে নিজেকে সামলে বিয়ের অনুষ্ঠান শুরু করে দেয়। সে সবাইকে জানায় অনিবার্য কারণবশত বিয়ের বর উপস্থিত হতে পারেনি। এই কথা শুনে সবাই খাবার মুখে দিতে গিয়েও থেমে যায়। এরপরে সাদিয়া বলে, আপনারা চিন্তা করবেন না, বর 2 দিন পরেই এসে উপস্থিত হবে, আর বিয়ের অনুষ্ঠানটাও আমরা আরো 2 দিন চালাতে পারবো। এতে আনন্দ আরো বেশি দিন ধরে চলতে থাকবে। এসব হাবিজাবি বলে সাদিয়া তখনকার মতো সবকিছু সামলে নেয়। এদিকে ইভেন তো সময়ের হিসাব করতে থাকে, আর মাত্র ঘন্টাখানিক পরেই আমি মস্কোর দিকে বেরিয়ে পড়ব। সে কথা সাদিয়াকে মেসেজ দিয়ে জানায়, আমি আসছি। এই তো বাসে উঠে পড়লাম। এর মধ্যেই টপাটপ 2টা গোল খেয়ে বসে ইভেনের দল। গোল খেয়ে বিপক্ষ দলের সাথে ইভেন উল্লাস করতে থাকে। ক্লোভাও ইভেনের দিকে ইশারা করে আর হেরে যাওয়ার জন্য ধন্যবাদ জানায়। এর মধ্যেই আবার মাঠে উল্টাপাল্টা কাজ করার জন্য ইভেনের দল 2টা হলুদ কার্ড খেয়ে বসে। ইভেন এই পুরা ব্যাপারটা এনজয় করতে থাকে। হাফ টাইম পর ইভেন সবাইকে বলে, এসব কোনো ব্যাপার না, জীবনে তো হার জিত থাকবেই, এতে হতাশ হওয়ার কিছু নেই। কার্ল ছেলেটি ওকে থামিয়ে দিয়ে বলে, ওস্তাদ তুমি কোনো চিন্তা করো না, তুমি বাইরে দাঁড়াও, আমি সবার সাথে কথা বলে আসছি। ভেতরে গিয়ে কার্ল একটি জ্বালাময়ী ভাষণ দিতে শুরু করলো। বিরতির পর যথারীতি আবারও খেলা শুরু হয়ে গেল, কিন্তু এবারে দেখা যাচ্ছে বাচ্চারা দারুণ খেলতে শুরু করেছে। কার্লের মোটিভেশন পেয়ে বাচ্চারা তাদের নিজের স্কিল মানে চুরি ছিনতাইয়ের স্কিল নিয়ে খেলতে আরম্ভ করলো। সেটা কি যে খেলা, না দেখলে বোঝা যাবে না। এভাবে দেখতে দেখতে তারা একটি গোল দিয়ে দিল। এদিকে ইভেনের কপালে চিন্তার ভাস দেখা যায়। সেই সি বিচে করা চুরি ছিনতাইয়ের স্টাইলে দুর্দান্ত পাসের মাধ্যমে আরও একটি গোল দিয়ে বসে ওরা। 2টো গোলের মাধ্যমে ওরা স্কোর বোর্ডও সমান করে ফেলে। শেষে তরমুজ চুরির স্টাইলে ফাইনাল গোল করে 3টি গোলের মাধ্যমে জিতে যায় ওরা। এদিকে ইভেন মুখ গোমরা করে ঘুরে বেড়াচ্ছে। আশেপাশের সবাই ওকে অভিনন্দন জানাতে থাকে। বাচ্চারাও এসে তাদের কোচ ইভেনকে জড়িয়ে ধরে। এদিকে সিনেটরও তার কাজে খুশি হয়ে তাকে আনন্দে জড়িয়ে ধরে আর তাকে আগামীকাল খেলার জন্য প্রিপারেশন নিতে বলে। মাঝখান থেকে ম্যাডাম রুমিও তার সামনে এসে একটু স্টাইল মেরে যায়। ভাই রে ভাই, ইভেন না পারছে গিলতে, না পারছে উগরাতে। এদিকে সাদিয়া বিয়ের অনুষ্ঠানে গান টান গেয়ে সবাইকে মাতিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু সবার চোখে মুখে যেন একটাই প্রশ্ন, এই মেয়ে তোর জামাই কোথায়? এদিকে সাদিয়ার মা সুযোগ পেয়ে দানিলাকে খবর দিয়ে নিয়ে এসেছে, চলো মিয়া, গোলপোস্ট তো পুরাই ফাঁকা, এটাই তোমার গোল করার শেষ সুযোগ। সাদিয়া ইভেনকে ফোন করে সবকিছু খুলে বলে, কিন্তু ইভেন নিরুপায় হয়ে আর একটা মিথ্যা গল্প বানায়। সে বাসে করে রওনা হওয়ার সময় সেই বাসটি একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে বসে। এই অ্যাক্সিডেন্টে শুধু আমিই বেঁচে আছি, তাই আমাকে আবার আমার নিজের শহরে ফিরিয়ে আনা হয়েছে। শেষে সাদিয়াকে বলে, তুমি কষ্ট করে আর একটা দিন বিয়ে পিছিয়ে দাও। সাদিয়া তো রেগে বোম হয়ে যায়। সে তখনকার মতো রাগ নিয়ন্ত্রণ করে একটি শসা কেটে বিয়ের অনুষ্ঠানে চলে আসে। সে সবাইকে বলে ইভেন একটা অ্যাক্সিডেন্ট করে বেঁচে ফিরেছে, তাই বিয়েটা আর একদিন পরে হবে। সেদিন বিকেলের প্র্যাকটিসের সময় বিপক্ষ দলের কোচ ক্লোভা ইভেনকে ডেকে নেয়। কাছে গেলে সে একটা ওষুধের নাম দেখিয়ে বলে, এটা পানিতে মিশিয়ে খেলে ওদের ডায়রিয়া হয়ে যাবে, আর আগামীকাল তোমার দল হেরে গেলে তুমি চলে যেতে পারবে সাদিয়ার কাছে। অন্যদিকে কার্ল টুর্নামেন্টের ছবি তুলতে থাকা মেয়েটিকে জিজ্ঞাসা করে সে কোনো পত্রিকার লোক কিনা। মেয়েটা বলে এগুলো তার পার্সোনাল ব্লগের জন্য। তবে ফাইনালের দিনে এখানে অনেক দেশি বিদেশি পত্রিকার লোকজন আসবে। কার্ল চিন্তা করে যেমন করেই হোক পত্রিকায় টিভিতে নিজেকে দেখাতেই হবে। সেদিন রাতে ইভেন বাচ্চাদের বাসায় চলে আসে। বাসা বলতে একটা পুরনো জাহাজে ওরা নিজেদের মতো গুছিয়ে সেখানে থাকতো। সে কার্লকে আগামীকালের খেলার প্রিপারেশনের ব্যাপারে জিজ্ঞাসা করে। কার্ল বলে, তুমি কোনো চিন্তাই নিও না বস, পুরো ব্যাপারটা আমি আমার নিজের মতো গুছিয়ে নিয়েছি, আর যেমন করে হোক খেলা আমরা জিতবই। নিজের দলকে হারানোর জন্য ইভেন সেই ডায়রিয়ার ওষুধ কিনে আনে, সেগুলো ড্রিঙ্কসের বোতলে মিশিয়ে সবার হাতে তুলে দেয়। কার্ল প্রথমে খেতে না চাইলেও ইভেন এক প্রকার জোর করে ওকে এটা খাওয়ায়। সে তাদের বলে এটা এনার্জি ড্রিঙ্কস, এটা খেলে শরীর শক্তিতে লাফাতে থাকবে। কিন্তু এরপর যা হয় তা দেখার জন্য কি তোমরা প্রস্তুত? টান টান উত্তেজনা,
কিছু রাস্তার ছেলে ফেলে অসাধারণ ফুটবল খেলছে। এই ঘটনা পুরো চারিদিকে ছড়িয়ে পড়ে। খেলার মাঠে দেখা গেল সব বাচ্চাগুলো আগের থেকে আরো বেশি ভালো খেলছে, কারণ তাদের কোনো সমস্যাই হয়নি। আসলে ওরা রাস্তার আজে বাজে জিনিস খেয়ে পেটটা একেবারে ডাস্টবিন বানিয়ে ফেলেছে। তাই এসব ডায়রিয়ার ওষুধ তাদের উপর কোনো কাজ করছে না। উল্টো এই ডায়রিয়ার ওষুধ ড্রিঙ্কসের সাথে খাওয়ার জন্য তারা আগের থেকে আরো ভালো খেলছে, একের পর এক গোল দিচ্ছে আর দৌড়ে এসে ইভেনের কাছ থেকে একটা একটা বোতল খেয়ে যাচ্ছে। কিন্তু 3 নম্বর গোলের সময় হঠাৎ কার্লের পেটে মোচড় দিয়ে ওঠে। যাক, দলের মূল অ্যাটাকারকে তো সরানো গেল। ঠিক তখনই ক্লোভা ইভেনকে ডেকে বলে, তোমার গোলকিপার ব্যাটা অনেক ভালো খেলছে, ওকে সরাতে পারলেই সবকিছু শেষ। কিন্তু সমস্যা হচ্ছে ইভেনের কাছে গোলকিপার সরানোর মতো এক্সট্রা কোনো গোলকিপার নেই। তখনই ইভেনের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে দুটো খাবারের ডিব্বা কিনে নিয়ে যায় একা থাকা সেই পাগল ছেলের কাছে। খাবার পেয়ে ছেলেটি বানরের মতো নিচে এসে খাবারগুলো খেতে থাকে। তখন ইভেন সামনে গেলে ছেলেটা ভয় পেয়ে যায়। ইভেন তখন সামনে গিয়ে বলে, ভয় পেও না, আমি তোমাকে আরো খাবার দেব, কিন্তু সেই খাবারের জন্য আমার সাথে মাঠে যেতে হবে। মাঠে গিয়ে আগের গোলকিপারকে উঠিয়ে নিয়ে এই জঙ্গলি ছেলেটাকে গোলকিপার হিসাবে নামিয়ে দেয়। এই ছেলেটি আগে কোনোদিনও ফুটবল খেলেনি, তাই খেলার নিয়ম কানুন সে কিছুই জানে না। এই ছেলেটি ভুল করে নিজের গোল নিজেই দিচ্ছে। কিছুক্ষণ যেতে না যেতেই এরা দুটো গোল খেয়ে বসে। কিন্তু খেলার নিয়ম বোঝার পরে দেখা গেল এই ছেলে তো পুরাই আগুনের গোলা। দুর্দান্ত লাফ দিয়ে আর ছো মেরে সবগুলো বল একবারে লুফে নিচ্ছে। সবাই নতুন গোলকিপারের খেলা দেখে খুবই আনন্দিত হয়ে যায়। আগের গোলকিপার তো খুশিতে লাফ দিয়ে কোলে উঠে বসে ইভেনের। এই বাচ্চা, ছু নাম কোল থেকে। খেলা একেবারে শেষের দিকে। ফ্রি কিক নেওয়ার জন্য ইভেন্ট সিলেক্ট করে দলের একমাত্র টেরাপেলারকে। ভয়ঙ্কর এই টেরাপেলার একদিকে টার্গেট করে আর অন্যদিকে শুট করে। কিন্তু এই সময় কার্ল বাথরুম থেকে বের হয়ে গোল পোস্টের অন্যদিকে দাঁড়িয়ে বলে তার দিকে বলটা মারতে। ফলে ফ্রি কিকটা দুর্দান্ত শটে একটা গোল হয়ে যায়। ইভেনের দল তার অনিচ্ছা সত্ত্বেও আবারও জিতে গেল। আর খেলা দেখে খুশি হয়ে সিনেটর ইভেনের মস্কোতে যাওয়ার ব্যাপারটা আবারও বুঝিয়ে দিল। টুর্নামেন্টের সব খেলা শেষ না করলে ইভেনকে কোথাও যেতে দেওয়া হবে না। এদিকে সাদিয়ার পরিবারের সবাইকে দানিলা পুরোপুরিভাবে পটিয়ে ফেলেছে। সাদিয়ার মনও আস্তে আস্তে দানিলার প্রতি ঝুঁকে যাচ্ছে। ইভেন ফোন দিলে সেখানে দানিলার গলা শুনতে পায়। সে বুঝতে পারে কেসটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। যেমন করেই হোক এখান থেকে তাকে যেতেই হবে, না হলে সাদিয়াকে দানিলা যে কোনো সময় ভাগিয়ে নিয়ে যাবে। কোনো উপায় না পেয়ে ইভেন আবারও আসে ক্লোভার কাছে সাহায্যের জন্য। এখানে ক্লোভার সাথে ক্লোভার বন্ধু মোবাকো ছিল। তারা দুজন ইভেনকে পরামর্শ দেয় বাচ্চাদেরকে আজকে সারা রাত কাজ করিয়ে ক্লান্ত করে ফেলতে। তাই প্ল্যান অনুযায়ী ইভেন ও বাচ্চাদেরকে নিয়ে কার্গো শিপ থেকে মাল আনলোড করার কাজে লাগিয়ে দেয়। রাতভর কাজ করার পর ওরা খুবই ক্লান্ত হয়ে পড়েছে। এরপরে ইভেন দলের সেই জঙ্গলি গোলকিপারটাকে আবারও একটি দুধের কৌটার লোভ দেখিয়ে ঘরে আটকে রাখে। এইবার ইভেনের টিম খুবই বাজে পারফরমেন্স করতে থাকে। সবাই ক্লান্ত থাকায় কেউ বেশি একটা সুবিধা করতে পারে না। একটা একটা করে বাচ্চারা 3টা গোল হজম করে। এদিকে হাফ টাইম হবার পর দেখা যায় ছেলে ছোকরাদের মন অনেকটাই খারাপ। কার্ল ইভেনকে বলে, সরি ওস্তাদ, আমি কথা রাখতে পারিনি, আজকে মনে হয় আমরা হেরেই যাচ্ছি। একটু পরে ইভেন একটা রুমের মধ্যে কার্লকে একা একা কান্না করতে দেখে। এই দেখে ইভেন তাকে বোঝায় এটা জাস্ট একটা খেলা, এতে হতাশ হওয়ার কিছুই নেই। কার্ল বলে, ওস্তাদ আসলে আমরা ফুটবল খেলছি যাতে আমাদের বাবা মা আমাদের টিভিতে দেখে খুঁজে পায়। আমরা ছোট থেকেই আমাদের বাবা মাকে দেখতে পাইনি, তাই এই খেলাটাকে আমরা নিজেরা একটা সুযোগ হিসাবে দেখছিলাম। তারা হয়তো টিভিতে আমাদের ফুটবল খেলা দেখলে আমাদেরকে খুঁজে পেত। এই ঘটনা শুনে ইভেনের ভুল ভেঙে যায়। সে বুঝতে পারে শুধু নিজের স্বার্থের জন্য বাচ্চাদের স্বপ্নকে এভাবে ধূলিসাৎ করা তার মোটেও উচিত হয়নি। অবশেষে ইভেন সিদ্ধান্ত নেয় বাচ্চাদেরকে এই ম্যাচটা যেভাবেই হোক জেতাতে হবে। টিম লিডারকে সে রুম থেকে বের করতে যাবে, এমন সময় তার সামনে হাজির হয় ক্লোভা। ক্লোভা তাকে হুমকি দিয়ে বলে, যদি কোনোভাবে আজকে এই ম্যাচটা আমি হেরে যাই তাহলে তোমার খবর আছে। তবে হুমকিতে ভয় না পেয়ে ইভেন তার দলকে জেতানোর জন্য লেগে পড়ে। সে জঙ্গলিটাকে নিয়ে ড্রেসিং রুমে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখে দলের বাকি সবাই তাদের আগের কাজে ফেরত যাওয়ার জন্য রেডি হচ্ছে। জার্সি খুলে আবারও সেই পুরনো জামা কাপড় পরে বেরিয়ে গেছে। সবাইকে থামিয়ে বলে, এই ম্যাচটা যেমন করেই হোক আপনাদেরকে জিততেই হবে। কিন্তু কার্ল জানায়
এই ম্যাচটা জেতার আর কোনো রাস্তা নেই। শুধু শুধু বাকি সময়টা খেলে লজ্জা পাওয়ার কোনো মানেই হয় না। কোনো উপায় না দেখে ইভেন সবার সামনে সব ঘটনা স্বীকার করে যে দলকে হারানোর জন্য সে নিজেই এইসব কলকাঠি নাড়ছে, কিন্তু এখন সে চাচ্ছে যেমন করেই হোক ম্যাচটা জিততে। সব কথা শুনে বাচ্চারা তো ইভেনের উপর খুবই রেগে যায়। এক পর্যায়ে বাচ্চারা সবাই মিলে তাকে অরম ধলাই দিতে থাকে। পরে সবাই শান্ত হয়ে যায়। এদিকে সাদিয়াকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য দানিলা নিজের চোখেই একটা ঔষধ দিয়ে কান্নার অভিনয় করতে থাকে। এরপর সবার সামনে গিয়ে বিয়ের অনুষ্ঠানে দুঃখের গান গাইতে থাকে। এদিকে সাদিয়া একটু অন্যমনস্ক হয়ে গেলে সে সাদিয়ার মোবাইলটা নিয়ে নেয়। এদিকে ইভেনকে মন খারাপ করে বসে থাকতে দেখে রুমিও তার সব কাগজপত্র ফেরত দেয়। রুমি বলে, তুমি এখন ইচ্ছা করলেই মস্কোতে চলে যেতে পারো। কিন্তু ইভেন সিদ্ধান্ত নেয় এই টুর্নামেন্ট পুরোটা শেষ করে সে তারপরই রওনা দেবে। একটু পরেই দানিলা সাদিয়ার মোবাইল থেকে ইভেনকে ফোন করে। ইভেন ফোনটা খেলার মাঠে না নিয়ে ভুল করে ড্রেসিং রুমেই ফেলে এসেছে। ফোনটা বাজতে দেখে সেটা রিসিভ করে রুমি। এদিকে দানিলা ছলনা করার উপায় পেয়ে যায়। ফোনটা কেটে দিয়ে এসেছে সাদিয়ার কাছে, বলে, তুমি এখনই ইভেনকে ফোন দাও, আমরা সবাই জানতে চাই সে এখন কোথায় আছে। তাদের জোড়াজড়িতে সাদিয়া ইভেনকে ফোন দেয়, কিন্তু ফোনটা আবারও রুমি রিসিভ করে। রুমি ফোন ধরে বলে, আমরা এখন একটা খেলায় ব্যস্ত আছি, তাই ইভেন এখন ফোন রিসিভ করতে পারবে না। আর আমি দুঃখিত যে আমার জন্যই ইভেন বিয়ের অনুষ্ঠানে যেতে পারিনি। পুরো ব্যাপারটা শুনে সাদিয়ার তো মাথা খারাপ হওয়ার অবস্থা। সাদিয়া ধরেই নিয়েছে ওরা দুজনে না জানি কোন খেলায় মেতে উঠেছে। সাদিয়া তখন সবার সামনে মন খারাপ করে বসে থাকে। সেই সুযোগে দানিলা নাদিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। অন্যদিকে সেই সময় মাঠে বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টি নামাতে ইভেনের দলের খুবই সুবিধা হয়, কারণ এই টোকাই ছেলেগুলো আগে থেকেই রাস্তায় বৃষ্টিতে ভিজতে অভ্যস্ত। আর বৃষ্টির কারণে ওদের শরীরে আবারও এনার্জি ফিরে আসে। শুরু হয় চমৎকার সব ড্রিবলিং আর তার সাথে মনোমুগ্ধ করা সব শট। এক এক করে ওরা 4টা গোল দিয়ে এই ম্যাচটাও জিতে নেয়। এই প্রথমবারের মতো ইভেন বাচ্চাদের সাথে জেতার আনন্দে অংশ নেয়। এদিকে সাদিয়া তো শ্রীমতী ভয়ঙ্করী হয়ে ওঠে। বিয়ের কনেকে ছেড়ে ইভেন আর একটা মেয়েকে নিয়ে মেতে আছে। কত বড় সাহস! সাদিয়া পুরো বিয়ের অনুষ্ঠানে শুরু করলো ভয়ঙ্কর সব ভাঙচুর। সাজানো অনুষ্ঠান চোখের নিমিষেই মাটিতে মিশে গেল। তার এই পাগলামি দেখে বিয়ের অনুষ্ঠান থেকে সবাই কেটে পড়ল। এরপর দেখা যায় একটু পরেই ইভেন সাদিয়াকে ফোন দিয়ে বলে, আসলে আমি একটা ফুটবল টুর্নামেন্টের জন্যই বিয়ের অনুষ্ঠানে আসতে পারিনি। কিন্তু সাদিয়া বলে, তুমি কোন টুর্নামেন্টে আছো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। এসব বলে সাদিয়া ফোনটা কেটে দেয়। ইভেন একের পর এক ফোন দিলেও সে রিসিভ করে না। ইভেনের দুঃখের কথা শুনে কার্ল এসে তাকে সান্ত্বনা দিতে শুরু করে। কার্ল বলে, ওস্তাদ তুমি কোনো দুঃখ করো না, মেয়েরা আসলে এমনই। এইসব মেয়ে একটা গেলে 10টা আসবে। আর যদি কোনোভাবে আমরা ফাইনাল ম্যাচটা জিততে পারি তাহলে দেখবে তোমার কাছে হুমড়ি খেয়ে নাদিয়া চলে এসেছে। ইভেনের কাছে কার্লের আইডিয়াটা পছন্দ হয়। পরের দিন প্রথমবারের মতো কার্ল সবাইকে নিয়ে ট্রেনিং দিতে শুরু করে। এবারে আসল ফুটবলারদের মতো তৈরি করার জন্য সে পুরোপুরি লেগে যায়। এর পরের ম্যাচটাই ফাইনাল ম্যাচ, যেখানে পুরো দেশ থেকে লোক জড়ো হবে খেলা দেখার জন্য। এদিকে পুলিশের কাছে গিয়ে এক ব্যবসায়ী অভিযোগ করে বলে, বাচ্চারা মিলে তার কার্গো থেকে মালামাল চুরি করেছে। পুলিশ সেখানে তদন্তের পর ইভেনকে ফোন দিয়ে সব ঘটনা জানায়। তখনই ইভেনের কাছে সব ব্যাপারটা খোলাসা হয়ে যায়। সেদিন কার্গো থেকে মাল নামানোর নাম করে আসলে ক্লোবা বাচ্চাদেরকে দিয়ে চুরি করিয়েছে, আর সেই সব কিছু ক্যামেরায় রেকর্ড করে রেখেছে। এখন পুলিশ যদি সেই চুরির ভিডিও কোনোভাবে দেখতে পায় তাহলে বাচ্চারা তো যাবেই, তাকেও চোরের সর্দার হিসেবে জেলে যেতে হবে। ইভেন তখন ক্লোভার সাথে দেখা করতে তার জাহাজে চলে আসে। ক্লোভা তাকে ভয় দেখিয়ে বলে, তোমাদের বাঁচার একটাই রাস্তা আছে, আর সেটা হচ্ছে ফাইনাল ম্যাচটা হেরে যেতে হবে। যদি সেটা না করতে পারো তাহলে তোমার 14 শিখের বেড়াটাও আমি বাজিয়ে দেব। ক্লোভা সেই ড্রাইভটা একটা ড্রয়ারের মধ্যে রেখে চাবি নিজের কোটের পকেটে রেখে দেয়। আর ক্লোভার বন্ধু মোবাকো ইভেনকে গালাগালি করতে থাকে। গালাগালি খেয়ে একটা সময় ইভেন জাহাজ থেকে বেরিয়ে আসে। ইভেন বাচ্চাদের কাছে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে বাচ্চারা খুবই হতাশ হয়ে যায়। সবাই ভেবেছিল ফাইনাল জিতলে নিউজ পেপারে তাদের ছবি উঠবে, সেই ছবি দেখে তাদের বাবা মা তাদের নিজের কাছে টেনে নেবে।
কিন্তু এখন দেখা যাচ্ছে ছবি তাদের ঠিকই উঠবে, কিন্তু সেটা চোর হিসাবে। হঠাৎ কার্ল বলে, ওস্তাদ তুমি সেই ড্রাইভটা চুরি করলেই তো ক্লোভার সব জারিজুরি শেষ। এই কথা শুনে ইভেনের মাথায় আইডিয়া চলে আসে। ইভেন বাচ্চাদের বলে, আমি আগের ম্যাচগুলোতে দেখেছি ক্লোভার ঠিক 3টা গোল হলেই তার কোটটা খুলে ব্রেঞ্চের উপর রাখে, তাই আমরা ইচ্ছা করে প্রথমার্ধে 3টা গোল খাবো। ক্লোভার কোট খুলে ব্রেঞ্চের উপর রাখলেই আমি তার কোট থেকে চাবিটা চুরি করে নেব। তারপর খেলার সেকেন্ড হাফে আমরা 4টা গোল দিতে পারলেই ম্যাচটা জিতে যাব। ফাইনালের দিন যথাসময় খেলাটা শুরু হলো। ইভেনের দলের একজন এমন ভাব করে যে তার শরীরে কোনো শক্তি নেই। ক্লোভার দল টানা 3টি গোল দিয়ে দেয়, কিন্তু সমস্যা হচ্ছে ক্লোভা আজকে তার কোটটি খুলছে না। ইভেনের এই বিপদে রুমি পাশে এসে দাঁড়ায়। সে ক্লোভার কাছে গিয়ে বলে, এত শীত পড়েছে আগে চিন্তা করিনি, আজকে আমি আমার শীতের পোশাকটাও পরতে ভুলে গেছি। ক্লোভা উত্তেজনার বসে তার কোটটি খুলে রুমিকে পরিয়ে দেয়। সুযোগ পেয়ে রুমিও কোটের পকেট থেকে চাবিটি বের করে ইভেনকে দিয়ে দেয়। ইভেন বলে, আমি ড্রাইভটা চুরি করেই তোমাকে ফোন দিয়ে জানাবো। এরপরেই যেন বাচ্চারা একের পর এক গোল দিতে শুরু করে। এদিকে ক্লোভা ব্রেঞ্চে এসে দেখে কোটের পকেট থেকে তার চাবি গায়েব। তার বুঝতে বাকি থাকে না যে এই কাজটা ইভেনের। সে দেরি না করে সে ইভেনকে ধরতে দৌড় লাগায়। এদিকে ইভেন সাগরের পাড়ে এসে দেখে জাহাজটা একটু দূরে দাঁড়িয়ে আছে। সে একটি পলিথিন দিয়ে ভালোভাবে তার মোবাইলটি মুড়ে নেয়। এরপর সমুদ্রে সাঁতরেই সে জাহাজে চলে যায়। ড্রাইভটা ডয়ার থেকে সরানোর পরেই সে রুমিকে ফোন দেয়। ফোনে সে বাচ্চাদেরকে গোল করার সিগন্যাল দেয়। সিগন্যাল পেয়ে বাচ্চারাও বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে থাকে। এরপর আর কি, একের পর এক সুপারম্যানের মতো অ্যাকশনে তারা গোল করতে থাকে। এতক্ষণ যারা বল পায়ে নিচ্ছিল না, এখন তারা অসাধারণ সব ভেলকি দেখিয়ে যাচ্ছে। তবে ইভেনের শেষ রক্ষা হয় না। ক্লোভা আর মোবাক্য এসে তাকে ধরে ফেলে। মোবাক ইভেনকে আটকে রাখে আর ক্লোভা ড্রাইভটা নিয়ে চলে যায়। বাইরে এসে ক্লোভা একটি বোটে উঠে সেখান থেকে সরে পড়তে শুরু করে। ইভেন কোনো উপায় না পেয়ে মোবাকের হাতে কামড় দিয়ে বসে। মোবাক কুত্তা কামড় ছাড়াতে তাকে মেরে দূরে সরিয়ে দেয়। ইভেন তখনই সেখানে একটা হাতুড়ি দেখতে পায়। হাতুড়িটা নিয়ে সে সোজা বাইরে চলে আসে এবং সোজা ক্লোভার বোটে ছুঁড়ে মারে। ক্লোভা বোট নিয়ে সরে পড়তে থাকে আর তার সাথে হারপুনে আটকে গিয়ে ইভেনও সমুদ্রের মধ্যে পানি খেতে থাকে। এক পর্যায়ে স্পিড বোটের নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ক্লোভা সোজা পাড়ে আছড়ে পড়ে। ক্লোভা একটা জালে জড়িয়ে গেলে ইভেন সেই সুযোগে ড্রাইভটা নিয়ে মাঠে চলে আসে। তার পিছু পিছু নাছোড়বান্ধা ক্লোভাও চলে আসে। ইভেন ড্রাইভটা ট্রফির মধ্যে ঢুকিয়ে দেয়। চোর পুলিশ খেলায় এক পর্যায়ে ক্লোভা বুঝতে পারে ড্রাইভটা ট্রফির মধ্যে লুকানো আছে। তারা দুজনেই ট্রফির দিকে ছুটতে শুরু করে। ঠিক তখনই সেখানে সাদিয়া এসে উপস্থিত হয় এবং ট্রফিটি নিজের হাতে নিয়ে নেয়। এরই সাথে ইভেন আর সাদিয়া মিলে ক্লোভাকে মাটিতে ফেলে দেয়। সাদিয়া তার মায়ের সাথে একান্ত কথা বলে সিদ্ধান্ত নেয় উল্টো পাল্টা সন্দেহ না করে আসলে সে নিজেই উপস্থিত হয়ে দেখবে আসলে ঘটনাটা কি। ইভেন সাদিয়াকে সবকিছু খুলে বলে এবং সাদিয়া তার ভুল বুঝতে পারে, কিন্তু এর মধ্যেও ক্লোভা হাল ছাড়ে না। সে ইভেনের পেছনে দৌড়াতে থাকে আর ইভেন দৌড়ে দৌড়ে কোনো রকম পাশ কাটাতে থাকে। এদিকে খেলার শেষ পর্যায়ে জঙ্গলি ছেলেটা বানরের মতো ফুটবল নিয়ে লাফাতে থাকে। সে একাই নিজের পোস্ট থেকে অন্য পোস্টে গিয়ে অসাধারণ একটি গোল করে। এরপরেই রেফারির বাঁশি বেজে ওঠে এবং ইভেনের দল রাশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে যায়। বাচ্চারা সহ সবাই একসাথে আনন্দ করতে থাকে। এর পরের সিনেই আমরা দেখতে পাই সাদিয়া আর ইভেনের বিয়ের অনুষ্ঠান। তারা সব বাচ্চাদের নিয়ে সমুদ্রের পাড়ে বিয়ের আয়োজন করে ফেলেছে আর অনুষ্ঠানের অংশ হিসাবে সবাই সমুদ্রের পাড়েই ফুটবল খেলতে শুরু করেছে। ইভেন সাদিয়া সহ সবাই মিলে আনন্দ করতে থাকে আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটা। তো বন্ধুরা, তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে পাশেই থেকো।